শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। সাধারণ মানুষের ভালোবাসায় সমৃদ্ধ হয়েছে বাংলা ভাষা, মত বিশেষজ্ঞদের। বিকেলে প্রাণের উৎসব অমরে 21শে গ্রন্থমেলার উদ্বোধন। পদ্মা সেতুতে পুরোদমে চলছে পাইলিংয়ের কাজ, গতি এসেছে নদী শাসনেও। তদারকিতে যোগ দিচ্ছেন বিশ্বের বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ। রাজধানীর মতো চট্টগ্রামেও ফ্লাইওভারের কাজে ধীরগতি, যানজটে অতিষ্ঠ নগরবাসী। কাজ বাকি অর্ধেকের বেশি। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অবৈধ অর্থ প্রবাহ রোধে ব্যক্তি পর্যায়ে লেনদেন সীমা কমালো বাংলাদেশ ব্যাংক, ভোগান্তিতে সেবাগ্রহী তারা। এবং নারায়ণগঞ্জের মোকাম থেকে পাট রপ্তানি কমে এসেছে প্রায় অর্ধেকে। মজুদ থাকায় লোকসানে ব্যবসায়ীরা, বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। বলা হয়ে থাকে ভাষা একটি জাতির অন্যতম স্বদেশ। বাঙালিকে সেই স্বদেশের জন্য রক্ত ঝরাতে হয়েছে। তবে ৩০ কোটি মানুষের এই ভাষার অনন্যতা এখানেই শেষ নয়। আবেগ, অনুভূতি এবং প্রকাশের তীব্র ক্ষমতা অন্য ভাষার তুলনায় বাংলা ভাষাকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভাষিক সৌন্দর্যের পাশাপাশি বাংলা ভাষার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা প্রতিনিয়ত সমৃদ্ধ করেছে বাংলা ভাষাকে। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। সুনীল সমুদ্র থেকে একটু একটু করে জেগে উঠেছিল এই অপার সম্ভাবনার শ্যামল কোমল পাললিক বাংলাদেশ। নদীবাহিত এই বদ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। প্রকৃতির মতো এখানকার ভাষাও কোমল এবং গতিময়। আর এই ভাষা চেতনার নিয়ামক বলে বাঙালির প্রাণেশ্বর হয়ে উঠেছে স্বভাবতই। তাই এই ভাষা মুখ থেকে কেড়ে নেয়ার প্রশ্নে বাঙালি বসে থাকেনি, জীবন দিয়েছে, তবুও মাতৃভাষার দাবি ছাড়েনি। তবে এই রক্তাক্ত ইতিহাসের মধ্যেই বাংলা ভাষার সবটুকু গৌরব নিহিত নয়। এই ভাষার গতি, প্রগতি, মতি, দুর্মতি আর বন্ধন মুক্তির মধ্যেই এর গৌরব। এই প্রশ্নেও বাংলা ভাষা অন্য ভাষার তুলনায় এগিয়ে রয়েছে বলে মনে করেন ভাষাবিজ্ঞানীরা। অন্য ভাষাগুলোতে যে স্ট্রেসটা পড়ে, সেই স্ট্রেসগুলো আমাদের ভাষায় কম। আমাদের ভাষার কোমলতা বেশি। উও, ইয়, ন, দুটো ন, ম, এইগুলো যখন ভাষায় থাকে তখন সে কোমল করে দেয়। এই কোমলতাই শ্রুতি মাধুর্য তৈরি করে। মোদের গরম, মোদের আশা, আমরে বাংলা ভাষা। বাংলা পৃথিবীর সবচেয়ে মধুর ভাষার স্বীকৃতি পেয়েছে বেশ আগেই। এই অঞ্চলের মানুষের আনন্দ বাংলা ভাষায় নেচে ওঠে ময়ূরের মতো। বেদনা আর দুঃখ থরথর করে এই ভাষাতেই। এই ভাষাতেই সত্য মিথ্যা, প্রেম অপ্রেম। আমি বাংলার গান গাই, আমি আমার আমি কেজি। বাংলা ভাষার ভাষিক সৌন্দর্য অর্জনে সাধারণ মানুষই রেখেছে সবচেয়ে বড় ভূমিকা। বাংলার কৃতিত্ব যেটা, সেটা হচ্ছে বাংলা এদেশের শাসক বর্গের ভাষা কখনোই ছিল না। এদেশের সাধারণ মানুষ কথা বলেছে, গান লিখেছে, নাটক করেছে, যা কিছু করেছে এই ভাষার মধ্যে। তার ফলে এর প্রকাশ ক্ষমতা অসম্ভব বেড়ে গেছে। বাংলায় আমার জীবন। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর 21শে গ্রন্থমেলা। বিকেলে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই মেলা খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। ফেব্রুয়ারি মাস জুড়ে লেখক, কবি, সাহিত্যিক আর বইপ্রেমীদের পদচারণায় মুখর থাকবে মেলা প্রাঙ্গণ। এবছর বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় 4 লাখ বর্গফুটের মতো বিশাল পরিসরে অনুষ্ঠিত হবে এ মেলা। সোহরাওয়ার্দী উদ্যানকে 12টি চত্বরে সাজিয়ে মেলার প্রাঙ্গণ পূর্ব থেকে পশ্চিমে সরিয়ে আনা হয়েছে। এখানেই রাখা হয়েছে শিশুকর্ণন। বইয়ের মোড়ক উন্মোচনের জন্য এবার প্রথমবারের মতো মঞ্চ হচ্ছে উদ্যানে। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিশিষ্ট 4 নাগরিকের সাথে বৈঠকে বসেছেন সার্চ কমিটির 6 সদস্য। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির ডাকে বৈঠকে অংশ নেন তারা। তাদের মধ্যে ছিলেন সাবেক নির্বাচন কমিশনার আবু হেনা, সম্পাদক মাহফুজ আনাম, সম্পাদক গোলাম সরোয়ার এবং ব্যারিস্টার রোকন উদ্দিন মাহবুব। গতকাল সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেছে 27টি রাজনৈতিক দল।
25 জানুয়ারি রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে দেওয়ার পর 28 জানুয়ারির সার্চ কমিটির প্রথম বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল অনধিক 5 জন করে নাম চাওয়া হবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিশিষ্ট 4 নাগরিকের মতামত নিচ্ছেন সার্চ কমিটির সদস্যরা। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক করছেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লিমন। সেখানকার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, 11টা বেজে গেছে, তাই বৈঠকটি কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে একে একে যে 4 জন আমন্ত্রিত বিশিষ্ট নাগরিক ছিলেন তারা কিন্তু এসেছে। তাছাড়া সার্চ কমিটির যে সদস্যরা তারাও কিন্তু এসে পৌঁছেছেন এবং বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবং আমরা দেখেছি এর আগে যেমন এই সার্চ কমিটি গঠনের পরে তারা কিন্তু প্রথম সভায় কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে 12 জন বিশিষ্ট নাগরিককে তারা আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে এই নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কিন্তু তাদের বিভিন্ন মতামত নিয়েছেন এবং পরে কিন্তু মন্ত্রিপরিষদ সচিব যেটা আমাদের জানিয়েছেন যে এই মতামতগুলো তারা তাদের বিবেচনায় থাকবে এই ইসি পুনর্গঠন ইস্যুতে। এবং এরপর আমরা দেখেছি তারা 31 রাজনৈতিক দলের কাছ থেকে কিন্তু তারা 5টি করে নাম আহ্বান করেছিল এবং এর মধ্যে 27 জন কিন্তু সেই নাম জমাও দিয়েছে এবং গতকালকে সেই নাম বিশ্লেষণ করে একটি শর্ট লিস্ট করা হয়েছে বলে জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব। এবং আজকে কিন্তু যে 5 জন বিশিষ্ট নাগরিককে ডাকা হয়েছে, আজকে কিন্তু তাদের সঙ্গে কথা বলবে সার্চ কমিটি এবং তাদের মূলত যে ইসি পুনর্গঠন ইস্যুতেই তারা কথা বলবে। আমরা কিন্তু ভেতরে যাওয়ার সময় বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক যারা আসছিলেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু যে বিষয়টির প্রতি জোর দিয়েছেন যে তারাও কিন্তু এই বিষয়টি তুলে ধরবেন যে প্রক্রিয়ার যেমনই হোক এই যথাসম্ভব বিতর্ক মুক্ত রাখার চেষ্টা করবেন এবং বিতর্ক মুক্ত রাখতে এই নির্বাচন কমিশনকে তারা তাগিদ দিবেন। পাশাপাশি আরও যে বিষয়গুলো তারা বলেছেন যে যাদের এই নির্বাচন কমিশনের রাখা হবে তাদের প্রিভিয়াস যে ক্যারিয়ার অর্থাৎ তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে তাদের যে কার্যকলাপ ছিল বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের সে পুরো ক্যারিয়ার দেখে তাদের বা কোনো দলীয় পরিচয় কারো আছে কিনা সেই বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে তাদেরকে যেন রাখা হয়, এই বিষয়গুলোই থাকবে মূলত এই তাদের আজকের এই আলোচনায়। তারপরও এই বৈঠকটি শেষ হলে আমরা আরও আসলে বিস্তারিত জানতে পারবো যে এই মতবিনিময় সভায় এই যে বিশিষ্টজনরা আসবেন তাদের সঙ্গে মূলত সার্চ কমিটির কোন বিষয়ে গুলো নিয়ে কথা হয়েছে। তো এই ছিল এখনকার মতো সবুজ আমার কাছ থেকে সবশেষ। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিশিষ্ট 4 নাগরিকের সাথে সার্চ কমিটির বৈঠকের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে পাইলিং ও নদী শাসন নিয়ে একটি রিপোর্ট। শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগাতে পদ্মা সেতুতে পুরোদমে চলছে পাইলিং এর কাজ। একই সময়ে গতি এসেছে নদী শাসনের কাজেও। চলতি মাস থেকে কাজের তদারকিতে যোগ দিচ্ছেন বিশ্বের বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ। ফলে এ দুটি প্রকল্পের কাজ নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। পদ্মা সেতু প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট হেসান জুয়েলের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। বর্ষায় প্রমত্তা পদ্মা এখন বেশ শান্ত, নেই আগের মতো তীব্র স্রোত। নদীর এই রূপ গতি আনছে পদ্মা সেতুর নির্মাণ কাজে। মূল পদ্মা সেতুর পিলার 42টি, এক একটি পিলারে 6টি করে মোট 252টি পাইল মাটিতে বসানো হবে। এখন পর্যন্ত জাজিরার 37 ও 38 নম্বর পিলারে 6টি করে পাইল বসানোর কাজ শেষ। দুই প্রান্ত মিলিয়ে মোট 39টি পাইলের নিচের অংশ এবং 15টি পাইল পুরোপুরি মাটিতে বসানো হয়েছে। একসঙ্গে চলছে মোট 11টি পিলারের কাজ। নতুন করে এখন 4 নম্বর পিলারে কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বর্ষায় নদীতে তীব্র স্রোতের কারণে এই মাওয়া প্রান্তে কাজ করা বেশ কঠিন ছিল। এই সময়টায় কাজ হয়েছে চ্যানেলের মধ্যে জাজিরা প্রান্তে। তবে এখন শুকনো মৌসুমের সুবিধা পুরোটুকু কাজে লাগাতে এই মাওয়া প্রান্তে পুরোদমে চলছে পাইলিং এর কাজ। 6 ও 7 নম্বর পিলার দুটিকে মোটামুটি প্রস্তুত করে নেওয়ার পর এখন কাজ ধরা হয়েছে এই 4 নম্বর পিলারের। এখানে এর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে ক্যাপ, আর পাইলিং এর পুরো কাজটি শেষ করতে সময় লাগবে 1 থেকে 1.5 মাস। প্রাপ্ত তথ্য বলছে ফেব্রুয়ারি পর্যন্ত মূল সেতুর কাজ 43.78 ভাগ শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়েছে 38.48 ভাগ। তবে আগামী বর্ষার আগে কাজ বেশ এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। যেই এক্সপেকটেশন লেভেলে আমাদের যায় নাই,
যে কাজের গতি যা হওয়া দরকার। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো হলো আপনার কাজের পিক থাকে সিভিল কনস্ট্রাকশনে। আমরা আশা করছি ভবিষ্যতে দিন দিনই বাড়বে। সেতু থেকে সড়কে নামার জন্য জাজিরা প্রান্তে ভায়াডাক্টের কাজে ব্যাপক গতি এলেও এখন পর্যন্ত মাওয়া প্রান্তে কাজ শুরু করা সম্ভব হয়নি। মূল সেতুর কাজে গতি আনতে চলতি মাস থেকে এই কাজে যোগ দেবেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং হংকং এর 3টি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। কাজ যেটুকু পিছিয়ে গেছে তা পুষিয়ে নিতে তারা পরামর্শ দেবেন। খণ্ডকালীন তারা কিছু উপদেশ দিয়ে আমাদের আবার চলে যাবে তারা, যাতে আমরা যেখানে যেখানে আমরা মনে করছি যে আসলে এক্সপার্ট ওপিনিয়ন দরকার, আমেরিকার একটা ফার্ম আসতেছে, অস্ট্রেলিয়ার একটা ফার্ম আসতেছে, হংকং থেকে আসতেছে। বর্ষায় ব্যাহত হয়েছে নদী শাসনের কাজও। এখন পর্যন্ত 35.35 ভাগ কাজ সম্পন্ন করার লক্ষ্য থাকলেও সম্ভব হয়েছে 35.94 ভাগ। অন্য 3টি প্রকল্পের মধ্যে জাজিরা প্রান্তের সংযোগ সড়কের কাজ 90 ভাগ এবং সার্ভিস এরিয়া ও মাওয়া প্রান্তের সংযোগ সড়কের কাজ প্রায় শতভাগই সম্পন্ন হয়েছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। একে তো ফ্লাইওভারের পরিকল্পনাহীন নির্মাণ কাজ, তার সাথে কাজের ধীরগতি, আর দুয়ে মিলে সৃষ্ট যানজটে অতিষ্ঠ নগরবাসী। চট্টগ্রামের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ফ্লাইওভারের নির্মাণ কাজের আর মাত্র 4 মাস বাকি থাকলেও বর্তমানে 60% কাজও শেষ হয়নি। ফলে গত 2.5 বছর ধরে যানজটে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর বাইজিৎ এলাকার মেয়র গলি থেকে 16 2 নম্বর গেটের দূরত্ব 8 কিলোমিটারের কম, কিন্তু যানজটের কবলে পড়ে সামান্য এ পথ অতিক্রম করতে যে কোনো যানবাহনকে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর এই অসহনীয় যানজটের মূল কারণ নির্মাণাধীন ফ্লাইওভার। 2014 সালের নভেম্বর মাস থেকে শুরু হয় এই ফ্লাইওভারের নির্মাণ কাজ, কিন্তু নানা জটিলতার কারণে বারবার কাজের গতি স্বাভাবিকতা হারাচ্ছে। একটা টুকরা করার পর আবার আরেকটা টুকরা শুরু হয়ে যাবে, তার মানে সেখানেও আবার বগাস্তিটা লম্বা হবে, এবং এটাকে আমি বলবো এই জায়গাটুকু হচ্ছে অপরিকল্পিত। ফ্লাইওভার নির্মাণে দুর্ঘটনা প্রতিরোধে দীর্ঘপথে দেওয়া হয়েছে টিনের প্রতিবন্ধকতা। প্রধান সড়ক হয়ে পড়েছে সংকীর্ণ। এতে শুধু মেয়রগলি হয়ে 16 2 নম্বর গেটে নয়, জিসি মোড়, গরিবুল্লাহ শাহ মাজার এবং দামপাড়া এলাকাতেও যানজট সৃষ্টি হচ্ছে। ফ্লাইওভারে কাজ চলতেছে, কাজ দ্রুত কাজ হইতেছে না, অনেক যানজট আছে। আমরা স্কুল টাইমে বাচ্চাদের কষ্ট হয়, আমরা গাড়ি চালাই না, 2-3টা জাম লেগে থাকে। কেউ দিয়ে রয়েছে, কেউ দিয়ে রয়েছে, মানে এলোমেলো করে গাড়ি যার ইচ্ছা মতো সে চালাই। প্রধান সড়কের যানজট এড়াতে কিছু কিছু যানবাহন পার্শ্ববর্তী গলি উপগলি ব্যবহার করায় প্রবর্তক মোড়, গোল পাহাড়, মেহেদিবাগ এলাকাতেও যানজট সৃষ্টি হচ্ছে। ফ্লাইওভারের জন্য কোথাও যানজট হচ্ছে না। যানজট যেটা হচ্ছে এটা নর্মাল, কারণ রোড ক্যাপাসিটি বিল্ড আপ না হওয়ার কারণে গাড়ির সংখ্যা এমন বেড়ে গিয়েছে, যার কারণে যানজট সৃষ্টি হয়েছে। চলতি বছরের জুন মাসে 5.2 কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত বিস্তৃত এই ফ্লাইওভারে 16 2 নম্বর গেটে 2টি, জিসি মোড়ে 2টি এবং ওয়াসার মোড় এলাকায় আরও একটি লুপ রাখা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মোবাইল ব্যাংক ব্যবহার করে হুন্ডির মাধ্যমে অবৈধ অর্থ আদান প্রদান ঠেকাতে ব্যক্তি হিসাবের লেনদেন সীমা কমিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন এই সেবা গ্রহণকারীরা। তবে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমা কমিয়ে হুন্ডি সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর গ্রাহকদের সুবিধার্থ লেনদেন সীমা আরও বাড়ানোর দাবি মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী 2010 সালে চালু হওয়া মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যা প্রায় 4 কোটি। ক্রমেই বৃদ্ধি পাওয়া জনপ্রিয় এই ব্যাংকিং ব্যবস্থায় হঠাৎ করেই দেওয়া হয় নতুন নীতিমালা, যেখানে কমিয়ে আনা হয় লেনদেন সীমা। নতুন নীতিমালায় একজন গ্রাহক দিনে সর্বোচ্চ 2 বারে ক্যাশ জমা 15,000 ও উত্তোলন করতে পারবেন 10,000 টাকা। এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ। একই সাথে আশানুরূপ লেনদেন না হওয়ায় বিপাকে মোবাইল ব্যাংক এজেন্টরাও। আগে যেরকম আমাদের লেনদেন হতো, এটার এখন 50% নেই। লেনদেনের ব্যাপারে আমাদের একটা বড় ভোগান্তি হয়ে দাঁড়াবে। সম্প্রতি এক অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী জানান, হুন্ডিতে রেমিটেন্স প্রেরণ ও অর্থ পাচার রোধেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। রেমিটেন্সটা অন্য চ্যানেলে আসে, অফিসিয়াল চ্যানেলে না এসে হুন্ডির মাধ্যমে আসে। আমার বিশ্বাস যথাযথভাবে মোবাইল ব্যাংকিং সেই রেমিটেন্সটি নিয়ে এসে
যথাযথভাবে এটা অ্যাকাউন্ট ফর করে না। অর্থ পাচার রোধে লেনদেন কমানো নয় বরং বাড়ানো উচিত বলে মনে করেন মোবাইল ব্যাংক ব্যবস্থাপকরা। 15,000 টাকা খুব সীমিত একটা সংখ্যা। সেই ক্ষেত্রে আগের সংখ্যার সঙ্গে সে যে অভ্যস্ততা ছিল সেখানে হয়তোবা তার এক্সপেরিয়েন্সের একটু পরিবর্তন হবে। যদি কোনো সমস্যা থাকে সেটার ওই সমস্যাটারই আমরা প্রপার ইনভেস্টিগেশন করি। ট্রানজাকশন লিমিট কমিয়ে দেওয়া সেটা কিন্তু নেগেটিভ হতে পারে। সেক্ষেত্রে গ্রাহক অর্থ লেনদেনের ভিন্ন উপায় বেছে নিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। আমি আগে হয়তো একদিনে পাঠাতাম 50,000 টাকা, এটা না হয় আমি আজকে পাঠালাম, কালকে 2 দিন অপেক্ষা করে আবার পাঠালাম। যে উদ্দেশ্যে করে থাকুক সেই উদ্দেশ্য তো এই সীমারেখা দিয়ে এটা বন্ধ করা সম্ভব বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে মোবাইল ব্যাংকে প্রতিদিন গড়ে লেনদেন হয় প্রায় 700 কোটি টাকা। তবে নতুন প্রণীত এই নীতিমালার মাধ্যমে মোবাইল ব্যাংকিং কার্যক্রম কিছুটা সংকুচিত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে তারা মনে করেন এর ঝুঁকির দিকগুলো এখন থেকেই পর্যবেক্ষণে রেখে ব্যবস্থা নিলে মোবাইল ভিত্তিক এই সেবাদানকারী ব্যাংক দেশের অর্থনীতিকে করবে আরও অর্থবহ। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 2016 সালে 11,490 কোটি টাকা রাজস্ব আয় করেছে বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন, যা গত বছরের চেয়ে 9.6% বেশি। গতকাল বোর্ড সভা শেষে তথ্য জানিয়েছে গ্রামীণফোন। বিদায়ী বছরে কোম্পানিটির গ্রাহক সংখ্যা দাঁড়ায় 5,80 লাখ। এরই মধ্যে 3G নেটওয়ার্ক বিস্তারে বিনিয়োগ করেছে 2,110 কোটি টাকা। এছাড়া পরিশোধিত মূলধনের 90% চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে গ্রামীণফোন। সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের অপহরণ করে বিকাশ ও হুন্ডির মাধ্যমে অর্থ আদায়ের মতো ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশি একটি প্রতারক চক্র। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসে অভিযোগের পর সময় সংবাদকে এ ঘটনার বর্ণনা দেন মুক্তিপণ দিয়ে ফিরে আসা কয়েকজন প্রবাসী। বিস্তারিত সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের রিপোর্টে। কন্ট্যাক্ট করে আমি কাজে গেলাম, যাওয়ার পর আপনার 10-15 মিনিট যাওয়ার পরে আমার গাড়ির ভিতরে আটকে ফেলে। প্রাথমিক অবস্থায় মোটামুটি আমার কিছু মারধর করে। মুক্তিপণ দিয়ে ফিরে আসার পর এভাবে অপহরণের বর্ণনা দেন প্রবাসী বাঙালি। ভুক্তভোগী সবাই একই কৌশলে অপহরণের কথা জানান। সংঘবদ্ধ একটি প্রতারক চক্র এই ঘটনা ঘটাচ্ছে বলে ধারণা তাদের। বাংলাদেশে আসে আইসা কাজের কথা নিয়ে বাসা আট করে রেখে মুক্তিপণ আদায় করে 5 লাখ টাকা। এখানে তো সবাই আসছে আমরা কাজ করতে। 2জন বাঙালি আসে দোকানের ভিতরে আইসা বলতেছে যে আমার ডিশ খারাপ, তখন এর সাথে কাজের দাম ঠিক করে তখন গেছি। তখন যাওয়ার পরে অনেকক্ষণ যাওয়ার পরে তখন আমার চোখ মুখ বাইন্দা ফেলাইছে, বাইন্দা সিটির থেকে সবাই দিছে। 5 লক্ষ টাকা দিতে হইব, 5 লক্ষ টাকা দিলে তখন ছাড়বো। এরই মধ্যে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে সৌদি পুলিশ। তবে তাদের সম্পর্কে কোনো তথ্য জানা সম্ভব হয়নি দেশটির প্রশাসনের কাছ থেকে। আর বিষয়টি তদন্তাধীন থাকায় কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসির। কয়েকজন দুষ্কৃতিকারীর এই ধরনের অপকর্মের কারণে দেশের সুনাম ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশিরা অপকর্মের সাথে জড়িত কিডন্যাপের মতো কাজ করে যাচ্ছেন, তাদের কাছে অনুরোধ এসব ধরনের কোনো কাজ আপনারা করবেন না। বাংলাদেশ সরকারের সাথে সৌদি গভর্নমেন্টের যে সুসম্পর্কটা আছে সেটা যেন বজায় রাখে। অপরাধীদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠিয়ে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সময় 4 দিন বাড়ানোয় আজ চলছে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 32তম দিন। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল, আমি এই মুহূর্তে বাণিজ্য মেলার মেইন গেটের পাশে কিন্তু দাঁড়িয়ে আছি। সেক্ষেত্রে বাণিজ্য মেলার গতকাল কিন্তু যে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে তার কিন্তু গতকাল সেই কাঙ্ক্ষিত দিনগুলো কিন্তু শেষ হয়ে গেছে। আজকে বর্ধিত যে 4 দিন সময়, সেই 4 দিন সময় কিন্তু আজকে প্রথম দিন 1 ফেব্রুয়ারি। সেই অনুপাতে কিন্তু আজকে তুলনামূলক যে মাসব্যাপী বাণিজ্য মেলায় যেভাবে লোক সমাগম এবং দর্শক ক্রেতা যারা এসছেন, আজকে কিন্তু তুলনামূলকভাবে সেই দর্শনার্থী এবং ক্রেতাদের সংখ্যা কিন্তু অনেকটাই কম আপনি দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে প্রতিদিনই আমরা যে বিষয়গুলো তুলে ধরেছিলাম বাণিজ্য মেলায়, যে গৃহস্থালী পণ্য সামগ্রী সহ কাপড় সহ বিভিন্ন অর্নামেন্টস যে স্টলগুলো রয়েছে, এখানে কিন্তু বরাবরই কিন্তু ভিড় ছিল। কিন্তু আজকে যে বিষয়টা আমরা দেখছি সেটি হচ্ছে যে তুলনামূলক তার
ক্রেতা যারা এসছেন তারা মূলত তাদের নিত্য যে প্রয়োজনীয় জিনিসগুলো দু একটি ছাড়া পড়েছে এমন কিন্তু জিনিসগুলো কিনতে এসছেন আজকে মূলত। সেক্ষেত্রে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি যারা এখানে অংশ নিয়েছেন স্টলে, তারা আমাদের যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে যে আজকে তাদের যে মাসব্যাপী যে টার্গেট ছিল, পরিকল্পনা ছিল, যে ব্যবসায়িক যে টার্গেটটা ছিল তারা কিন্তু সেটি মোটামুটি অর্জন করে ফেলেছেন এবং এই 4 দিন তাদের বলা চলে যে একটি অতিরিক্তভাবে তাদের ব্যবসার সাথে অংশ নিচ্ছে তাদের লভ্যাংশের অংশ হিসাবে। কিন্তু তারা যে কাঙ্ক্ষিত যে লোক সমাগম ক্রেতা এবং দর্শনার্থীর বিষয়কে কেন্দ্র করে তারা এই 4 দিন বর্ধিত সময় পেয়েছিলেন, কিন্তু তারা সেই অনুপাতে কিন্তু লোক সমাগম এবং ক্রেতা পাচ্ছেন না। যে বিষয়টি তারা বলেছেন যে অনেক ব্যবসায়ী এই অভিযোগ করেছেন যে তারা কিন্তু মূলত তাদের পক্ষ থেকে ব্যবসায়ী মহল থেকে যারা এখানে স্টল নিয়েছেন তারা কিন্তু এই তাদের 4 দিন বাড়ানোর কথা কিন্তু বলেনি। অনেক অভিযোগ করছেন যে ইজারাদার যারা আছেন এখানে মূলত তারা কিন্তু তাদের ব্যবসায়িক স্বার্থে কিন্তু এই 4 দিন বাড়ানোর জন্য একটি আবেদন করেছেন, সেই পরিপ্রেক্ষিতে 4 দিন বাড়ানো হয়েছে এমনটাই অভিযোগ করছেন ব্যবসায়ীরা। সেক্ষেত্রে আজকে ফাঁকা হওয়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন এবং যারা অংশ নিয়েছেন তারাও বলছেন যে অমর একুশে বইমেলা যেহেতু আজ থেকে শুরু মাসব্যাপী, সেক্ষেত্রে তার একটা প্রভাব এবং পূজা শুরু হচ্ছে জগন্নাথ এলাকায়, সেক্ষেত্রে সেখানকারও একটি প্রভাব কিন্তু মেলা আজকে পড়বে। সেক্ষেত্রে আগামী শুক্র শনিবার কিন্তু তারা টার্গেট করে যে আগামী শুক্র শনিবার তাদের সর্বোচ্চ বেচা বিক্রি হবে এমনটি আশা করছেন বিক্রেতারা। কামরুল, এই ছিল আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এখন পর্যন্ত। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। একসময়ের প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের মোকাম থেকে পাট রফতানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। গুদামে পাট মজুদ থাকায় লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা, আর অধিকাংশ গুদাম বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। অবশ্য সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় পাট অধিদপ্তরের কর্মকর্তা। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে দেশে মোট 80 লাখ বেল পাট উৎপাদন হলেও গত 6 মাস ধরে বন্ধ রয়েছে পাট রপ্তানি। গেল মৌসুমে নারায়ণগঞ্জের পাটের মোকাম থেকে 12 লাখ বেল পাট রপ্তানি হলেও চলতি মৌসুমে হয়েছে মাত্র 5 লাখ বেল। জেলার 17টি বেলিং হাউসের মধ্যে 9টি বন্ধ করে দিয়েছে সরকার। অধিকাংশ সরকারি বেসরকারি পাট গুদাম বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা, আর গুদামে 15 লাখ বেল পাট মজুদ থাকায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। প্রতিটা গুদামে আছে কোম্পানি, এখন কোনো কাজ নাই, কোনো কোম্পানিও নাই। এই কোম্পানিতে 1-150 লোকে কাজ করছি, অনেক কোম্পানির কাজ নাই। সপ্তাহে 2 দিন হয়, 3 দিন হয়, সময়তে সপ্তাহ পুরো মিস যায়। তো এখন আমরা ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি। হঠাৎ করে এই বছর দিতে আমাদের একটা বড় মাপের কোয়ান্টিটি 1 থেকে 1.5 লক্ষ মানে কোয়ান্টিটি আমাদের হাতে স্টক পড়ে গেছে, যে পাট আমরা বাইরে বিক্রি করতে পারতেছি না। ব্যাংক ঋণের অভাব এবং সরকারি ইন্টেন্সিভ না পাওয়ায় পাট রপ্তানি কমে গেছে বলে জানিয়েছেন রপ্তানিকারকরা। পরবর্তীতে এক্সপোর্টের ব্যাপারে আমরা ব্যাংকের কাছ থেকে কোনো ফ্যাসিলিটি আমরা চেষ্টা করতেছি, এখনো পাইনি। গার্মেন্টস ইনসেন্টিভ পায়, আমরা কিন্তু রাজ্যটা এক্সপোর্ট করে আমরা কোনো ইনসেন্টিভ পাই না। যে প্রেসগুলি দিয়ে আপনার মাল প্যাক করে বিদেশে রপ্তানি করা হয়, এই বেলিং প্রেসগুলি ভেঙে গুডাউন ভেঙে বিক্রি করে দিচ্ছে। অতিরিক্ত গুদাম ভাড়া, যার জন্য আমরা যারা রপ্তানিকারক এরা বিরাট সমস্যা এবং লোকসানের সম্মুখীন হয়েছি। স্থানীয় পাট অধিদপ্তরের কর্মকর্তা জানালেন সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবহিত করব এবং এই সমস্যা থেকে যাতে আমরা আমাদের ব্যবসায়ীরা যারা সাধারণ যারা শিপাররা আছে বা বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে তারা রক্ষা পায় সেই জন্য আমি চেষ্টা নিব। দেশের মোট উৎপাদিত পাটের 45 থেকে 50% নারায়ণগঞ্জের মোকাম থেকে রপ্তানি হয়ে থাকে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আগামী জুলাই থেকে কার্যকর হতে যাওয়া আইনে ভ্যাটের হার কমিয়ে 7% করতে আবারও দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সেই সঙ্গে বিনিয়োগ বাড়াতে এসএমই খাতে সিঙ্গেল ডিজিটে ঋণ দেয়া ও বৈধ পথে রেমিটেন্সের পরিমাণ বাড়াতে প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। যে কোনো দেশের অর্থনীতির প্রাণ বলা হয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে। বাংলাদেশেও এই শিল্পের বিকাশে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে এখাতে বিনিয়োগ বাড়াতে উপযুক্ত নীতিকৌশল প্রণয়নে অনেকটাই পিছিয়ে সরকার। এমনটা উল্লেখ করে এসএমই খাতে ঋণ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ডেভেলপমেন্টের সবচেয়ে বড় ইঞ্জিন অফ গ্রোথ হচ্ছে এসএমই খাত, অথচ আমাদের এসএমই খাতকে আমরা বলে চলেছি যে সাহায্য দিব, কিন্তু আমরা সেরকম ভাবে সাহায্য দিতে পারছি না। স্ট্রংলি আর্জ করছি টু অল ব্যাংকস যে দে মাস্ট প্রোভাইড লোন টু এসএমই
at 9%. সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, ভ্যাটের হার পুনর্নির্ধারণ করতে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মানা না হলে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন সম্ভব নয়। 15% যে ফ্ল্যাট ভ্যাট ধার্য করা হয়েছে নতুন আইনে, সেটিকে আমাদের পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আলোচনা করতে করতে যদি আরেকটি বাজেট চলে আসে, সেখানে বিশ্বাস এবং আস্থার ক্ষেত্রে ঘাটতি ঘটবে, আমাদের বিজনেসম্যানরা সেখানে ডিমোরালাইজড হবেন। এ সময় হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে অর্থ পাঠানো বন্ধ করতে বৈধদের 2 থেকে 7% পর্যন্ত প্রণোদনা দেওয়ার দাবি জানায় সংগঠনটি। গভর্নর সাহেবের কাছে, বাংলাদেশ ব্যাংকের কাছে আগেও আপনাদেরকে বলেছি, জেনুইন এনআরবি যারা, তাদেরকে একটা ডলার ইনসেন্টিভ দেওয়ার জন্য। এছাড়া বিনিয়োগে গতি আনতে খেলাপি ঋণের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় এফবিসিসিআই। খেলাপি ঋণের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে আরো শক্ত ভূমিকা তাদের পালন দেখতে চায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক দেখছিলেন আমার তৈরি একটি প্রতিবেদন। নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে কোনো প্যাকেজ ভ্যাট থাকবে না উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান আবারও বলেছেন, ভ্যাট আইন হবে স্বচ্ছ, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন 2012 বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক সেমিনারে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান এই কথা জানান। জুলাই থেকে নতুন আইন কার্যকর করা হবে বলেও জানান তিনি। এনবিআর চেয়ারম্যান আরও জানান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শীর্ষ 10 ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে। আর যে 162টি স্টল ভ্যাট প্রদান করেনি, সেগুলোর নাম প্রকাশের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেমিনারে এমসিসিআই সভাপতি নিহাদ কবির নতুন ভ্যাট আইন সবার উপর সমানভাবে প্রযোজ্য করা হবে বলে প্রত্যাশা করেন। ভ্যাট আইন সহজে কার্যকর করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নতুন নতুন কর্মপন্থা নির্ধারণ করছি আমরা। আমি আশ্বস্ত করছি এই আইন সবার উপর সমানভাবে কার্যকর হবে। 2030 সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং 2041 সালে উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হতে হলে অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আহরণে কোনো বিকল্প নেই। তাই রাজস্ব আয় ও বাণিজ্য সহায়তা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। 5,500 কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার উন্নয়ন প্রকল্প সহ 12,550 কোটি টাকার 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, অনন্য আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্প, জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প এবং পটুয়াখালী পায়রা 230 কিলোভোল্ট সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের জানান। এ সময় তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। 8টি প্রকল্প আমরা অনুমোদন দিয়েছি। এই 8টি প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের পরিমাণ হচ্ছে 12,550 কোটি 78 লক্ষ টাকা। বাংলাদেশের লোকজন যেমনিভাবে মালয়েশিয়ায় গিয়ে সেকেন্ড হোম আবিষ্কার করেছেন, ঠিক তেমনিভাবে সৌদি আরবিয়া বাংলাদেশকে সেকেন্ড হোম হিসেবে আবিষ্কার করতে যাচ্ছে। তারা এখানে বিনিয়োগ করতে আগ্রহী এবং তারা এখানে স্পেশাল ইকোনমিক জোন করতে চায়। হয় তারা নিজেরা মালিকানা থাকবে অথবা আমাদের সাথে জয়েন্টলি মালিকানা তারা বিভিন্ন প্রজেক্ট করবে। ব্রেক্সিট ও ইউরোর দরপতন সহ সাম্প্রতিক বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় যথেষ্ট দিক নির্দেশনা ঘোষিত মুদ্রানীতিতে নেই বলে মনে করে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময় চলতি অর্থবছরে পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি সন্তোষজনক নয় বলে উল্লেখ করেন তিনি। এই অবস্থার উত্তরণ না ঘটলে 2021 সাল নাগাদ পোশাক খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা $50 বিলিয়ন অর্জন চ্যালেঞ্জ হবে বলেও মন্তব্য করেন সিদ্দিকুর রহমান। 2021 সাল নাগাদ $50 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রতি বছর 12.25% হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। চলতি অর্থ বছরের জুলাই ডিসেম্বর সময়ে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 4.37%। ব্রেক্সিট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাবের কারণে আমাদের পণ্যের দরপতন হলেও গত 2 বছরে গ্যাস সংকট সহ
নানাবিধ কারণে আমাদের উৎপাদন ব্যয় বেড়েছে 17%। মাতারবাড়ি 1200 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মূল নির্মাণ কাজের জন্য জাপানের দুটি কোম্পানি টেন্ডার জমা দিয়েছে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। এদিকে গুলশানে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে পুনরায় আস্থা ফিরে আসায় জাপানি প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিকি এলাহি চৌধুরী। গতকাল সচিবালয়ের সংবাদ সম্মেলনে তারা কথা বলেন। সন্ত্রাসীরা এদেরকে নির্মূল করার অভিযান চলছে। অভিযান সফল হওয়ার কারণে জাপানিরা ফেরত এসেছে 22,000 কোটি টাকার প্রকল্প। 2022 ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ 600 মেগাওয়াট এবং 2023 6 মাস পরে আরো 600 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। 30 তারিখ তাদের লাস্ট ডেট ছিল। এই ডেটের মধ্যেই তারা জাপানিরা যে বৃহৎ দুইটি কোম্পানি পার্টিসিপেট করেছেন। জুনের মধ্যেই আমরা ইভ্যালুয়েশন করে হস্তান্তর করতে পারবো। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি শেষ করতে পারবো। আশা করছি মাতারবাড়ি প্রজেক্টের অধীন বাকি যে সকল প্রজেক্টগুলো আছে সেগুলো সময় মতো সম্পন্ন হবে। বিনিয়োগের ক্ষেত্রে জমি নিবন্ধন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ পাওয়া সহ প্রতিটি ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার কারণে ভোগান্তিতে পড়েন উদ্যোক্তারা। একই সাথে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হন তারা, যা দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে বড় বাধা বলে মনে করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। অনুষ্ঠানে শিল্পের উন্নয়নে দীর্ঘমেয়াদী নীতিকৌশল প্রণয়নের দাবি জানান এফবিসিসি এর সভাপতি আব্দুল মাতলুব আহমদ। মনে করেন যে আমি আজকে একটা শিল্প করলাম, আপনার শিল্প একটা এসআরও দিয়েছে, সেই এসআরওর আন্ডারে আমি শিল্প করলাম, সেখানে আমার বেনিফিট আছে মনে করেন 100 টাকা। 1 বছর অর্ধেকখানি উঠে গেছে, বিদ্যুৎ আবার নতুন বাজেট আসছে। সেই নতুন বাজেটে গিয়ে দেখা যায় নতুন এসআরও করলেন, সেই 100 টাকা নিয়ে তো গেলই, আরো বলে 50 টাকা, আরো মাইনাস। পদ্ধতিগত নানান জটিলতা আছে এবং অনেক বেশি সময় ক্ষেপণ হয়। উই হ্যাভ ডিসাইডেড রাজুক এলাকায় 60 দিনের মধ্যে এই কনস্ট্রাকশন পারমিট পাওয়া যাবে ইনস্টেড অফ 269 days। ইলেকট্রিসিটি উইল বি মেড অ্যাভেলেবল উইদিন 28 days। কথক বাংলাদেশের উদ্যোগে গতকাল শুরু হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল পোয়েট সামিট 2017। ধানমন্ডির গ্যালারি চিত্রক এ পোয়েট অ্যান্ড টেইনার্স গেট টুগেদার অ্যান্ড রিসাইটাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশি বিদেশি কবিগণ তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন। এছাড়াও বাঁশির সুরে বাংলা গান পরিবেশনা উপভোগ করেন অতিথিরা। ঢাকার অদূরে কেরানীগঞ্জের রাজহালুট এলাকায় পরিবেশ দূষিত করে এমন কয়েকটি ইটভাটায় অভিযান চালাচ্ছে পরিবেশ মন্ত্রণালয়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুনায়েদ, যেমনটা বলছিলেন আপনি যে আজকে রাজধানীর কেরানীগঞ্জের এই কেন্দ্রীয় কারাগার এলাকায় সকাল থেকে ইটভাটা, অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান শুরু করেছে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নেতৃত্বে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। কিছুক্ষণ আগে তারা একটি ইটভাটা পুরোপুরি ভেঙে গুড়িয়ে দিয়েছেন এবং সেখানে যে বিষয়গুলো আমরা জানতে চেয়েছিলাম আসলে কি কারণে ইটভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে বা বন্ধ করা হচ্ছে, তারা সেটা বলছেন যে এই কেন্দ্রীয় কারাগার এলাকা অর্থাৎ কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা হচ্ছে কেপিআই জোন। কেপিআই জোনের 1 কিলোমিটার মধ্যে এ ধরনের ইটভাটা সম্পূর্ণ অবৈধ। এছাড়া পরিবেশ অধিদপ্তরের তাদের কোনো ছাড়পত্র না থাকায় কিন্তু তারা এই ইটভাটাগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। তো আমরা জানতে চেয়েছিলাম আসলে ইটভাটা কর্তৃপক্ষকে আগে থেকেই জানানো হয়েছে কিনা। তো তারা বলছেন যে একাধিকবার তারা নোটিশ দিয়েছেন যে যাতে ইটভাটাগুলো সরিয়ে নেওয়া হয়, কিন্তু সেই নোটিশ দেওয়ার পরও তারা ইটভাটাগুলো সরিয়ে না নেয় কিন্তু আজকে তারা এই উচ্ছেদ অভিযানে নেমেছেন। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে বেশ কয়েকটি ইটভাটা রয়েছে এবং সবগুলো ভাটাই আসলে গুড়িয়ে দেওয়া, ভেঙে দেওয়া হবে বলে পরিবেশ অধিদপ্তর বন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী আব্দুল ইসলাম জ্যাকব তিনি আমাদেরকে জানিয়েছেন। তো সবুজ, এখানে আছেন আমাদের বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল ইসলাম জ্যাকব। আমরা তার কাছে আসলে আজকের অভিযান সম্পর্কে একটু জানতে চাই যে কি কারণে আসলে এই ইটভাটাগুলোতে অভিযান চালানো হচ্ছে, আসলে যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা গত সপ্তাহে অভিযান আমরা করেছি। আমরা ইট ভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন 2013 আমরা করেছি। আমরা শুধু আইন করে এবং শুধু মন্ত্রণালয়ে বসে সভা সেমিনার করি আমরা আমাদের এই কার্যক্রম আমরা রাখতে চাই না। আমরা মাঠ পর্যায়ে
দূষণমুক্ত পরিবেশ গড়ার জন্য বিশেষ করে এই সমস্ত অবৈধ ইটভাটাগুলো ব্যাপকভাবে পরিবেশ দূষণ করতেছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এই যে পরিবেশ দূষণের কারণেই মন্ত্রী বললেন যেমনটা যে এই ইটভাটাগুলো উচ্ছেদ করা হচ্ছে এবং ক্রমান্বয়ে পর্যায়ক্রমে তাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন, আমাদেরকে জানিয়েছেন। তো সবুজ, এই ছিল ইটভাটা উচ্ছেদের সবশেষ খবর আমার হাতে। সবুজ। দর্শক, পরিবেশ দূষণ করে এমন ইটভাটা অভিযানের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। শরণার্থী প্রবেশে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের তীব্র সমালোচনা করে ক্ষতিগ্রস্ত কর্মীদের সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের টেক সিটি সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ কর্মী যুক্তরাষ্ট্রের বাইরের হওয়ায় শরণার্থী প্রবেশের নিষেধাজ্ঞার ক্ষয়ক্ষতি মোকাবেলায় অর্থ ব্যয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ট্রাম্পের এই নির্বাহী আদেশে চুপ রয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংক ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এমন কর্মীদের সহযোগিতার ক্ষেত্রে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে অ্যাপল, গুগল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান। ইরানের উদ্যোক্তা এবং প্রযুক্তিবিদদের তৈরি সব অ্যাপ্লিকেশন টেক জায়ান্ট অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে মুছে ফেলেছে অ্যাপল কর্তৃপক্ষ। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী বৃহত্তম ইরানিয়ান ই কমার্স সার্ভিস ডিজিকালা বন্ধ করে দিয়েছে অ্যাপল। এই অ্যাপের রয়েছে লাখ গ্রাহক। তবে ইরানের কয়েকটি ব্যাংকে iOS অ্যাপ রয়েছে যেগুলো ব্যাংকের ফোনেই ব্যবহার করা যায়। ইরানের ওপর থেকে পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর গেল বছরের সেপ্টেম্বরে দেশটিতে অস্থায়ীভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য অ্যাপ স্টোর চালু করে অ্যাপল। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি তিনটি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে। এই মুহূর্তে সার্বিক মূল্য সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স 50 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5518 পয়েন্টে এবং সরিয়া সূচক ডিএসসি এক্স 9-10 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 1278 পয়েন্টে এবং বাছাই সূচক ডিএস 30 ইন্ডেক্স 17 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 2010 পয়েন্টের দিকে। দর্শক, এবার জানিয়ে দেব লেনদেনকৃত শেয়ারের বর্তমান অবস্থান। তো এই মুহূর্তে লেনদেনকৃত সব শেয়ারগুলোর মধ্যে 169টি শেয়ারের লেনদেন বেড়েছে এবং কমেছে 27টি এবং অপরিবর্তিত রয়েছে 12টি শেয়ারের লেনদেন এবং টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 67 কোটি টাকার শেয়ার। দর্শক, এবার জানিয়ে দিব ঢাকা স্টক এক্সচেঞ্জের শীর্ষ কয়েকটি প্রতিষ্ঠানের লেনদেন পরিস্থিতির খবর। এই মুহূর্তে টপ 20 তালিকার শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড। এই শেয়ারটির এখন লেনদেন হচ্ছে 45 টাকা 80 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন হয়েছে আজকে 46 টাকা 30 পয়সায়। দ্বিতীয় অবস্থানে আছে বেক্সিমকোর প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 33 টাকা 90 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 34 টাকা 20 পয়সা। তালিকার তৃতীয় নম্বরে আছে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 10 টাকা 80 পয়সা এবং সর্বোচ্চ দরও 10 টাকা 80 পয়সা পর্যন্তই উঠেছে। তালিকার চতুর্থ নম্বরে রয়েছে বারাকা পাওয়ার। এই মুহূর্তে কোম্পানির প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 45 টাকা 40 পয়সায় এবং সর্বোচ্চ দর উঠেছিল 45 টাকা 60 পয়সা। তালিকার 5 নম্বরে আছে ডিএসএসএল। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 23 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল শেয়ারটির 23 টাকা 50 পয়সা। তালিকার 6 নম্বরে আছে পেনিনসুলা। এই কোম্পানির প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে এই মুহূর্তে 30 টাকা 80 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 30 টাকা 90 পয়সায়। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের এ পর্যন্তই খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। সাধারণ মানুষের ভালোবাসায় সমৃদ্ধ হয়েছে বাংলা ভাষা, মত বিশেষজ্ঞদের। বিকেলে প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন। পদ্মা সেতুতে পুরোদমে চলছে পাইলিংয়ের কাজ, গতি এসেছে নদী শাসনেও। তদারকিতে যোগ দিচ্ছেন বিশ্বের বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ। রাজধানীর মতো চট্টগ্রামেও ফ্লাইওভারের কাজে ধীরগতি, যানজটে অতিষ্ঠ নগরবাসী। কাজ বাকি অর্ধেকের বেশি। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অবৈধ অর্থ প্রবাহ রোধে ব্যক্তি পর্যায়ে লেনদেন সীমা কমালো বাংলাদেশ ব্যাংক। ভোগান্তিতে গ্রাহকরা।
এবং নারায়ণগঞ্জের মোকাম থেকে পাট রপ্তানি নেমে এসেছে প্রায় অর্ধেকে। মজুদ থাকায় লোকসানে ব্যবসায়ীরা, বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।